নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2019 সালে লোকসভা নির্বাচনের অন্তিম পর্যায়ের প্রচার শেষ হবার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথে গিয়েছিলেন। একটা গুহায় ধ্যান করেছিলেন। সেই গুহাটা এখন পর্যটকদের কাছে একবার দেখার বিষয় হয়ে গেছে। আমার মনে আছে টেলিভিশনে দেখেছিলাম যে প্রধানমন্ত্রী হাঁটছেন, গেরুয়া বসন পরিত, হাতে তার লাঠি, 1.5 কিলোমিটার হেঁটেছিলেন পাহাড়ি পথে। তাকে দেখতে পেয়ে সেখানকার পর্যটকরা হাত নাড়লেন, মোদিজিও হাত নাড়লেন। তারপর মোদিজি ওখান থেকে বেরিয়ে দিল্লিতে ফিরে এলেন। এবারও প্রধানমন্ত্রী শেষ দফা ভোট প্রচার শেষ হওয়ার পর 30 তারিখ একেবারে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু বলা যায় তামিলনাড়ুর কন্যাকুমারী বিবেকানন্দ রকে যাবেন। 1892 সালে এখানে স্বামীজি তপস্যা করেছিলেন। ভারতবর্ষের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক ছবি তার মানসচক্ষে উদ্ভাসিত হয়েছিল। ভারত মাতার রূপ তিনি কল্পনা করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী যে বিবেকানন্দর একজন একনিষ্ঠ ভক্ত, সেটা বহুবার তিনি বলেছেন। একটা সময় তিনি রামকৃষ্ণ মঠ মিশনে এসেছিলেন সন্ন্যাস নেবার জন্য, কিন্তু মহারাজরাই তাকে নাকি বলেন যে সন্ন্যাস তার জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, তার লক্ষ্য দেশের মানুষের সেবা করা। তাই প্রধানমন্ত্রী বলেন যে তিনি দেশের সেবাই করছেন, তার কোনো পিচটার নেই, তার কোনো ভাইপো ভাইজি ভাগনা নেই, তার ব্যাংক ব্যালেন্সের কোনো উত্তরাধিকারী নেই। দেখুন, 73 বছর বয়সী একজন মানুষ 33 বছরের যুবকের মতো পরিশ্রম করেন। দিনে 4-5টা করে মিটিং, রোড শো, সকাল থেকে রাত পর্যন্ত। এই অফুরন্ত এনার্জি একজন মানুষের তখনই আসে যখন তার খুব কনভিকশন থাকে কোনো কিছুর প্রতি। আপনি বিজেপির মতাদর্শ মানতে নাই পারেন, সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু বিজেপির শীর্ষ নেতারা সবাই কিন্তু একটা আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেন। দেখুন, এই যে 370 বিলোপ, 35-এর দ্বারা বিলোপ, এটা দীর্ঘদিনের সযত্ন লালিত কর্মসূচি। বাজপেয়ীজি কেন পারেননি? তার সংখ্যাগরিষ্ঠ ছিল না, তখনকার মতো মুলতুবি রাখা হয়েছিল। কিন্তু মোদিজির যেহেতু ব্রুট মেজরিটি ছিল, সেই জন্য তিনি করতে পেরেছিলেন। এই যে 3 তালাকও বিজেপির দীর্ঘদিনের ঘোষিত এজেন্ডা করেছে। এই যে অভিন্ন দেয়ানি বিধি সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালে কেন্দ্র এবং রাজ্যগুলোকে বলা হয়েছে যে সময় মতো প্রণয়ন করতে হবে। কে মুন্সি, বাবু রাজেন্দ্র প্রসাদের মতো দিকপাল মানুষরা এর পক্ষে সওয়াল করেছেন, ইনক্লুডিং আম্বেদকর। তা বিজেপি বলছে ইউসিসি 5 বছরের মধ্যে তারা চালু করবে, যদি ক্ষমতায় আসে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হবে। এই আইনটা আদালতেও চ্যালেঞ্জ হবে, আদালতের কথাও শোনা হবে। কিন্তু বিজেপি ডিটারমাইন্ড যে ইউসিসি তারা চালু করবে, চাপিয়ে দিয়ে নয়, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে যতটা সম্ভব ঐক্যমত্য গড়ে তোলা যায় ততটা ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা হবে। তাহলে এগুলো বিজেপির দীর্ঘদিনের সযত্ন লালিত এজেন্ডা, সেগুলো তারা পূরণ করতে চায়। কনভিকশন না থাকলে হয় না। বিরোধীরা বলছেন যে এটাও একটা গিমিক। 7ম দফায় 58টা আসনে ভোট হবে, প্রচার শেষে মোদি যাবেন বিবেকানন্দ রকে, হয়তো গেরুয়া বসন থাকবে তার অঙ্গে, সারা টিভি চ্যানেল, সমাজ মাধ্যমে সেগুলো সারাদিন ধরে সম্প্রচার হবে। তার অভিঘাত যারা ভোট দেবেন তাদের মননে পড়বে, বিজেপি অ্যাডভান্টেজ পাবে। সবকিছুকে ভোটের অ্যাঙ্গেলে যদি কেউ ভাবেন, কিছু বলার নেই। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ হয়ে যাচ্ছে। তারপরে কেউ যদি ব্যক্তিগতভাবে 2 দিন কাটাতে চান,
আপত্তিটা কি? দেখুন, প্রধানমন্ত্রী গেলে সংবাদ মাধ্যম যাবে, এটা তাদের কর্তব্য, তারা দেখাবে। তাহলে কি সংবাদ মাধ্যম যাতে না দেখায় সেই জন্য নির্বাচন কমিশনের কাছে তারা যান, দেখুন কি বলেন, দরকারে কোর্টে যান। কিন্তু প্রধানমন্ত্রী প্রচার শেষ হওয়ার পরে যদি বিবেকানন্দ রকে দুদিনের জন্য ধ্যান করেন, অন্যায় কি আছে? সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব পালন করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তবে নির্বাচনী অঙ্কের কথা মাথায় রাখলে অনেক মানুষ প্রভাবিত হবেন। হিন্দু হৃদয় সম্রাট হিসাবে মোদিজির একটা আসন হিন্দু জনসংখ্যার বড় অংশের মনে গভীরভাবে প্রথিত। তারা যখন দেখবেন যে নরেন্দ্র মোদী গেরুয়া বসন পরে বিবেকানন্দ রকে ধ্যান করছেন, তার অভিঘাত হতে বাধ্য। এটাকেই বিরোধীরা ভয় পাচ্ছেন। আপনি যদি বলেন একজন বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি থেকে, আমি বলবো এটা মাস্টার স্ট্রোক। কিছু ফ্লোটিং ভোটারকে এর ফলে তাদের ভোটদানের প্রবণতাকে বিজেপির দিকে নিয়ে আসার ক্ষেত্রে কাজ দিতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী আগের বারও গিয়েছিলেন, এবারও যাচ্ছেন, তিনি যেতেই পারেন। বিরোধীদের এই কথা বলা যায় না যে কেন তিনি যাচ্ছেন, আর সংবাদ মাধ্যমকেও তারা নিষেধ করতে পারেন না। পরিশেষে বলি, দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল অস্তিত্বের সংকটে ভুগবে। প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিয়ে বলেছেন, একাধিকবার বলেছেন, অপ্রত্যাশিত ফলাফল বাংলায় হবে, এই দাবি করেছেন। অভিষেক ব্যানার্জি দেখছি বলছেন যে 33টা আসনের মধ্যে তৃণমূল 23টা আসন জিতে গেছে। এগুলো পারসেপশন তৈরি করার লড়াই। প্রধানমন্ত্রী যখন বলছেন তৃণমূল অস্তিত্বের সংকটে পড়বেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল 33টার মধ্যে 23টা আসন জিতে গেছে। কারণ যে 9টা আসনে 1 জুন ভোট হবে, সেগুলো তৃণমূলের স্ট্রং হোল্ড। সেখানে তৃণমূল ভালো ফল করতে না পারলে সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে। আর বিজেপিও মরিয়া। না হলে প্রধানমন্ত্রী উত্তর কলকাতায় রোড শো করেন, যাদবপুরে সভা করেন। এই প্রতিবেদন যখন দেখবেন, সেদিনকেও প্রধানমন্ত্রীর একটা নির্বাচনী সভা আছে। নির্বাচনের দিন ঘোষণার আগে থেকে শেষ দফার প্রচার পর্যন্ত অনেকবার প্রধানমন্ত্রী এসছেন, ক্রিস ক্রস করেছেন, এবং তিনি তো মাল্টিপল জায়গা থেকে খবর পান। সেখান থেকে তিনি একটা ধারণা তৈরি করেছেন যে এবার অপ্রত্যাশিত ফল করবে বিজেপি। আমার ধারণা এবার অপ্রত্যাশিত ফল পশ্চিমবঙ্গে তো ছেড়ে দিন, মোদীজি বলেছেন তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এই 5টা রাজ্যেও অপ্রত্যাশিত ফল করবে বিজেপি। বিশেষ করে তামিলনাড়ুতে তারা 7 থেকে 8টি আসন পেতে পারে এবার, কেরালায় 2টি আসন, তেলেঙ্গানায় 8 থেকে 9টি আসন, অন্ধ্রপ্রদেশে 4টি আসন, উড়িষ্যায় আগের বারের থেকে 3টে বেশি আসন। আর পশ্চিমবঙ্গে বিজেপি 25টার নিচে নামবে না বলে অনেকেই বলছেন, বিভিন্ন সমীক্ষক তাই বলছেন। তাহলে এই সব দিকে বিবেচনা করে শেষ দফার ভোটের আগে যখন মানুষ ভোট দিতে যাবেন, তখন তারা যদি স্ক্রিনে দেখেন যে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী বিবেকানন্দ রকে, অনেক সনাতনী হিন্দু মননে তার একটা গভীর প্রভাব পড়বে, এবং সেটা ইভিএম এ বিজেপির পক্ষে প্রতিফলিত হতে পারে, লাভ হতে পারে বিজেপি। সেই জন্য আমি বললাম এটা মাস্টার স্ট্রোক। কিন্তু বিরোধীদের এখানে আপত্তি করার জায়গাটা নেই, কারণ আনুষ্ঠানিক প্রচার শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী কোথায় ব্যক্তিগতভাবে যাবেন কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। আর সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী গেলে সেখানে যাবেই, এটা নিয়ম, এর কোনো ব্যতিক্রম হতে পারে না।